কোনো সুপারভাইজার কোনো ডিগ্রিধারী নয়, মুরগির জগতে কোনো ডিগ্রিধারী কোনো সুপারভাইজার নেই। একমাত্র দুই একটা শুকনা কোম্পানির কিছু কিছু ট্রেনিং প্রাপ্ত 2-3 মাসের কিছু ট্রেনিং প্রাপ্ত ছেলে আছে, আদার্স কোনো কোম্পানির কোনো ট্রেনিং প্রাপ্ত ছেলে নাই। মানে সোজা কথায় আপনি যেটা বলতে চাইছেন যে সুপারভাইজাররা ফার্মে আইডেন্টিফাই করলে যে তারা করতে জানেও না, মানে করলেও সেটা তাদেরকে প্রবলেমটা সলিউশন করতে হবে, এটা তারা ভালোভাবেই জানে। ফার্মাররা আরো ভালো জানে। মানে একটা পোল্ট্রি চাষ করতে গেলে ফার্মারকে সবকিছু হতে হবে, অ্যাজ এ ডক্টর এবং অ্যাজ এ লেবার সবকিছু। এবারে একটা পোল্ট্রি ফার্মার নট ডক্টর। দেদার হবে ওষুধ সেবন, বাড়বে তবেই চিক্সের ওজন। আধুনিক পোল্ট্রি শিল্পের এটাই যেন আপ্তবাক্য। বর্তমানে ফার্মের অস্তিত্ব রক্ষার মূল চাবিকাঠি হলো অ্যান্টিবায়োটিক। ওষুধের টানা ব্যবহার ছাড়া বর্তমান দিনে খামার আক্ষরিক অর্থেই অচল। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের চ্যানেলের দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি জগতের হাল হাকিকাত জানার বিশ্বস্ত সূত্র। বনমুরগি, পোকামাকড়, সংকীর্ণ জঙ্গলে বিচিত্র খাবার খেয়েই 10 বছর অবধি বেঁচে থাকে। তাদের জীবনে একটিও ভ্যাকসিন ব্যবহারের প্রয়োজন হয় না, কিন্তু পোলট্রি ফার্মে কয়েকদিনের ছানাদের ওষুধ দিয়েই বড় করা হতে থাকে। ওষুধ এত কার্যকরী যে 60 বছর আগের তুলনায় বর্তমান ব্রয়লারের ওজন দ্বিগুণ ওজন, কিন্তু ডেকে আনছে দ্বিগুণ বিপদ। আর মেডিসিনের ব্যাপারটা, বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন এখন ভরে গেছে, মেডিসিনও প্রচুর, নানা রকম 2 নম্বরই মেডিসিনও প্রচুর বেরিয়ে গেছে, জাল মেডিসিনও প্রচুর বেরিয়ে গেছে। এই ব্যাপারটা থেকে আমাদেরকে খুবই নলেজফুল জায়গায় থাকতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে সিল ফাইল নেওয়ার জন্য, লুজ ওষুধ যাতে যতটা আমরা অ্যাভয়েড করতে পারি সেটার উপরে খেয়াল রাখতে হবে, এবং যে মেডিসিন আমরা ইউজ করব যেন সেই মেডিসিনের গুণগত মানটা ঠিক থাকে। এই ওষুধ কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে, এবং কোন ওষুধের পর কোন মেডিসিনের পর আমরা কোন মেডিসিন খাওয়াবো, কখন লিভার টনিক আমরা দেবো, লিভার টনিকটা আমরা জলে দেবো কি খাবারে দেবো, ভিটামিন AD3 আমরা কখন দেবো, সেটা খাবারে কি দেবো না জলে দেবো, কোন টাইমের মধ্যে দিতে হবে, অ্যান্টিবায়োটিক কোন রোগের জন্য কোন স্পেসিফিক অ্যান্টিবায়োটিক লাগবে, সেটা কতক্ষণের জলে দিতে হবে, ঠিক আছে, তার পরিমাণ, তার ডোজ কীভাবে লাগবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের ফুললি নলেজ থাকতে হবে। কখনো কোনো ভাইরাস অ্যাটাক হয়, সেই ভাইরাস অ্যাটাকের সময় হওয়ার আগে আমি বুঝতে পারছি যে এরপরে ভাইরাস কোনো রকম আসবে, সেটাকে কি করে ঠেকানো যেতে পারে? অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে ভাইরাসের এখন পর্যন্ত কোনো মেডিসিন নেই। এই ভাইরাসকে টোটাল আটকানোর জন্যই কিন্তু আমার ম্যানেজমেন্টটাকে স্ট্রং হতে হবে। যদি পাখির আমার ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, ইমিউনিটি বুস্টার আমাকে ইউজ করতে হবে। যদি ইমিউনিটি ভালো থাকে, স্যার ইমিউনিটি বুস্টারটা কি প্রথম দিন কি 3-4 দিন পর থেকে ইউজ করা? প্রথম দিন থেকে আমাকে তার পাখির যাতে ইমিউনিটি জায়গাটা ঠিক থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতাটা যদি পাখি বেশি থাকে, তাহলেই ভাইরাসটাকে আমরা অ্যাভয়েড করে বেরিয়ে যেতে পারবো। এবং দেখা যায় কি এখানে একটা বড় ব্যাপার হয়ে থাকে যে বিভিন্ন সুপারভাইজাররা কি করে, এক ফার্মার থেকে আর ফার্ম, এক ফার্ম থেকে আর ফার্ম তারা ঘুরে বেড়ায়, তাদের রোগটা বেশি ছড়িয়ে যায় ওই সুপারভাইজারদের মাধ্যমে। এই বিষয়টা আমাদের কনসাস থাকতে হবে। তাদের জন্য পাশে আলাদা একটা অফিস রুম দরকার আছে, সেই অফিস রুমে বসে তারা সেখানে কথাবার্তা বলবে। ফার্মে যাতে সাধারণ মানুষ বা এই সুপারভাইজারে যাতে কম ঢুকে, সেটা বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানে আপনি বলতে চাইছেন সুপারভাইজার আসুক, তত্ত্বাবধানে থাকুক, দেখাশোনা করুক, কিন্তু যাতে কোনো রকমভাবে ফার্মে ঢুকতে না, ডাইরেক্টলি ফার্মে যাতে তা ইনভলভ হয়, এবং ওনাদিকেও চেষ্টা করতে হবে যাতে যে ফার্মগুলোতে আপনার ভাইরাস ছড়িয়ে গেছে সেই ফার্মে যাওয়ার পর ওনারা আবার পুনরায় অফিসে ফিরে এসে নিজেরা টেডলাইজ হয়ে জামা কাপড় ছেড়ে স্নান করে আবার নতুন জামা কাপড় পরে যাতে নতুন আবার ব্যাগপত্র নিয়ে যাতে আবার ফার্মে যেতে পারে। সেটা তো অনেক ক্ষেত্রে পসিবল হয় না, কারণ একটা সুপারভাইজার বেরিয়ে গেলে তার 10টা-8টা ফার্ম ভিজিট করা তার ডেইলি রুটিনের মধ্যে থাকে। মানে এইভাবেও তো রোগ ছড়িয়ে যায় না। এবারে তা সে যদি পাগুলোকে শোধন করে যায়, সেক্ষেত্রে কি রোগ? পা শোধন করলে তো হবে না, তার গোটা গায়ে তো তখন ভাইরাস ছড়িয়ে থাকছে না। আচ্ছা, শুধু পায়ে একটু জল দিয়ে পাটা ধুয়ে নিলাম, এ করলাম, এতে যাবে না ভাইরাসটা। চিকেনে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি মানুষের শরীরে অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ গড়ে তুলছে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে মানুষের অসহায় পরিণতি হচ্ছে। সত্যি কতটা বিপজ্জনক পরিণতির সম্মুখীন আমরা? পোল্ট্রি নিউজের ক্যামেরা তুলে ধরল সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মন্তব্য। মুরগির ক্ষেত্রে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ইউজ হলে আমরা যখন চিকিৎসার জন্য দরকার, যখন ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়, অ্যান্টিবায়োটিক দরকার হয়, তো সেইটা মাংসের মধ্যে থেকে যায়। সেই মাংস যখন মানুষ খাচ্ছে, ওই অ্যান্টিবায়োটিক লো ডোজে মানুষের শরীরেও যায়, এবং এতে একটা ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স হয়। সেই জন্য এর একটা উইথড্রল পিরিয়ড মেনশন করা হয় প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। সেই জন্য পোলট্রি ফার্মে আমাদের যেটা প্র্যাকটিস হওয়া উচিত, বায়োসিকিউরিটি বা হাইজিন মেনটেন করা বা ম্যানেজমেন্ট স্ট্রং রাখা। ম্যানেজমেন্ট ভালো হলে তাহলে ইনফেকশনগুলো হয় না, এবং অ্যান্টিবায়োটিক ইউজ তখন কম করতে হয় বা প্রয়োজন হয়। না, মুরগির ক্ষতি সেভাবে হয় না। যেটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক
যখন দিচ্ছি আমরা, এই অ্যান্টিবায়োটিক ওদের শরীরে একটা পরিমাণ থেকে যায়, সেইটা শরীর থেকে একটা নির্দিষ্ট সময় পরে বেরোয়। তো সেই যে থাকে সেই রেসিডুয়ালটা আমরা যদি মাছের সঙ্গে খাই তাহলে আমাদের শরীরে লোডে অ্যান্টিবায়োটিক প্রবেশ করতে থাকে, এবং যখন আমাদের কোনো অসুখ করবে ওই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার দরকার পড়বে ডাক্তারদের, তখন কিন্তু ওই ওষুধ রেজিস্ট্যান্স হলে আমাদের শরীরে কাজ করে, বা মুরগিরও পরে ওই ওষুধ কাজ করে। অ্যান্টিবায়োটিক খরচের জন্য শুধু না, যদি বিভিন্ন রোগ বেশি হয় তখন খরচ বাড়বে, আর কোনো অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্স হয় তখন তার হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা। যদিও ইন্টিগ্রেটেড কর্পোরেট ও বহুজাতিক ফার্মাসিউটিক্যাল দাবি করে যে সস্তা মাংস উৎপাদনের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজনীয়, আসলে যা সস্তা করা হচ্ছে জীবনের মূল্যকে।